আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আরেকবার দুঃখিত আমার তরফ থেকে এবং জয়কুলির পক্ষ থেকে। সেটা হলো আমাদের কিছু টেকনিক্যালি সমস্যার জন্য আমাদের ক্লাসটা একটু স্টপ হয়ে গিয়েছিল। আমাদের টেকনিক্যালি একটু ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য অনলাইন ক্লাসটা একটু প্রবলেম হয়েছিল। তো আমরা সবাই আবার দ্রুত করে ক্লাসে জয়েন করি, সবাই তো দ্রুত করে ক্লাসে জয়েন করে আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আজকে আমাদের হচ্ছে যে বায়োলজি ফার্স্ট পার্টের উপরে আমাদের ক্লাস হবে। বায়োলজি ফার্স্ট পার্টের উপর আমাদের ক্লাস হবে। ক্লাসটা হলো 3টা চ্যাপ্টারের উপর হবে। 3টা চ্যাপ্টার হচ্ছে যে কোষ ও এর গঠন, তারপর হচ্ছে আমাদের হলো কোষ বিভাজন এবং অণুজীব। তিনটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তিনটাই হলো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমাদের ক্লাসটা একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য একটু আমাদের বন্ধ হয়ে গিয়েছিল। তো যারা ক্লাসে আমরা জয়েন করেছিলাম তাই সবাই যার যার অবস্থান থেকে একটু সবাই আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিয়ে দিব, যাতে আমরা ক্লাসটা কেউ মিস না করি ভাই, যাতে আমরা ক্লাসটা কেউ মিস না করে। আজকে ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই যার যার অবস্থান থেকে আমরা সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিব, সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিব, সবাই যার যার অবস্থান থেকে টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিব। এবং একটু সবাই কথা বলবো যে আসলে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, একটু সবাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, তানহা মৃধা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সবাই একটু আসতে বলি ক্লাসে, যারা ক্লাসটা মিস করেছি সবাই একটু ক্লাসে আসতে বলি, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সবাই যার যার অবস্থান থেকে একটু টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার দিয়ে দিই। আজকে খুবই গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টারের উপর আমাদের ক্লাস হবে। তিনটা চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি কোষ এবং এর গঠন, ঠিক আছে? সবাই একটু আমরা কথা বলবো। এর আগে একটু কথা বলবেন যে আসলে আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা। আপনারা একটু সবাই ইনশিওর করা মাত্রই আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে দেখেন আমাদের এখানে 3টা চ্যাপ্টার আছে, কোষ এবং এর গঠন আছে, ভালো কথা। তারপর হচ্ছে আমাদের কি আছে ভাই, কোষ বিভাজন আছে, তারপর হচ্ছে আমাদের অণুজীব আছে। হ্যাঁ, তিনটা চ্যাপ্টারই কিন্তু আসলে আমাদের বায়োলজিতে মানে আসলে 3টা চ্যাপ্টার খুবই জায়ান্ট চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন আমাদের বলতে আসবেই ভাই, ঠিক আছে? তো একেবারে খুবই বেসিক থেকে আমি কোশ্চেনগুলো পড়াই দিব যাতে আপনাদের সমস্যা না হয়। তো এই 3টা চ্যাপ্টারের মধ্যে বেশি আমাদের সমস্যা যে এই শেষ মুহূর্তে বেশি যে সমস্যাটা হয় আমাদের এমসিকিউতে সমস্যা হয়। হ্যাঁ, এমসিকিউতে সমস্যা, কারণ বায়োলজিতে কিন্তু আমরা সিকিউতে দেখা যাচ্ছে কম বেশি মার্ক কিন্তু সবাই কিন্তু তুলতে পারি, কিন্তু আমাদের এমসিকিউতে কিন্তু ভালো কিন্তু আমরা মার্ক কিন্তু তুলতে পারি না। তো তাই একটু আমরা যার যার অবস্থান থেকে সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা কি করবো ভাই, শেয়ার দিব। এবং একটু সবাই যারা ক্লাসটা প্রথম অবস্থায় ছিল মিস করেছে সবাই একটু আমরা সব ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে এবং আজকে আমি এমসিকিউর উপরও সাজেশন দিব এই 3টা চ্যাপ্টারের উপরে। হ্যাঁ, এমসিকিউর উপর আমি আপনাদেরকে কি দিব, এমসিকিউর উপরে 3টা চ্যাপ্টারের উপর সাজেশন দিব ইনশাআল্লাহ। এমসিকিউতে যে সাজেশনগুলো যে কোনো বোর্ডের জন্য, শুধু ঢাকা বোর্ডের জন্য না, যে কোনো বোর্ডের জন্য এখান থেকে আমরা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবো, ঠিক আছে? তো সবাই একটু আমরা জয়েন করব, সবাই একটু আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার দিব। এবং এর আগে একটু সবাই বলবেন যে আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছেন কিনা। সঞ্জনা নুরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটা কথা বলবো যে আমি বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী কোশ্চেন আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং একটু শেষ মুহূর্তে নিজেকে ঝালাই করে নেবেন। আমি একটুকু কথা বলবো ভাই, বায়োলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু আমাদের এ প্লাস বা এ গ্রেড মিস যায়। বায়োলজিতে এ প্লাস এবং এ গ্রেড মিস যাওয়ার জন্য আমরা পরবর্তীতে আমরা যে মেডিকেলের স্বপ্ন দেখি, আমরা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, আমরা পরবর্তীতে যে জাহাঙ্গীরনগর ডিউনিটের স্বপ্ন দেখি, এজন্য কিন্তু এখানে ফর্মই তুলতে পারি না। তো বায়োলজিতে কিন্তু ভালো একটা স্কোর করতে হবে। সবাই আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি। আমি ক্লাসে শুরু করে দিলাম, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আলোচনা করব কোষ এবং এর গঠন থেকে। আচ্ছা, কোষ এবং এর গঠন থেকে প্রথমেই আমাদের যে জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে, এটা নর্মাল কোশ্চেন, এটা পরীক্ষার মধ্যে আপনারা পাবেন। কোষ কি, আমরা একটু যদি কথা বলি, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একককে আমরা কি বলতেছি, কোষ বলি। এই যে কোষ, এই কোষটাকে কিন্তু আমরা বিভিন্ন ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। যেমন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা কোষটাকে ভাগ করতে পারি 2 ভাগে, একটা হচ্ছে আদি কোষ, একটা প্রকৃত কোষ। আর কোষটা কার মধ্যে আছে এর উপর ভিত্তি করে আমরা কোষটাকে কিন্তু 2 ভাগে ভাগ করতে পারি, একটা প্রাণী কোষ, একটা উদ্ভিদ কোষ।
কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহ কোষ, একটা জনন কোষ। এবং এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমাদের সিকিউতে 2 নম্বরের জন্য বা পাঠ্যকের জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোষ সম্পর্কে গেল, কোষের প্রকারভেদ সম্পর্কে গেল। আচ্ছা, এখন দেখেন আমাদের এখান থেকে যে জিনিসগুলো পরীক্ষার মধ্যে দিতে পারে, এখানে কোষের ভিতরে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের অঙ্গাণু আছে, তাই না? কোষের ভিতরে কি আছে বলেন তো? অনেকগুলো আমাদের অঙ্গাণু আছে, কিন্তু সব অঙ্গাণুগুলা এই মুহূর্তে আপনাদের পড়ার দরকার নেই। আমি জাস্ট যে কয়টা অঙ্গাণু বলবো মাস্ট বি সে কয়টা অঙ্গাণুকে অবশ্যই অবশ্যই ভালো করে আপনাদের দেখে যেতে হবে। সবাই একটু আমরা খাতা কলম নিয়ে বসি। প্রথমে অবশ্যই যে অঙ্গাণু সম্পর্কে ভালো করে আপনারা দেখে যাবেন, সে অঙ্গাণুটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি বললাম? সবাই তো কমেন্ট করি, সে অঙ্গাণুটার নাম কি বলছি বলেন তো? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি বলেন তো সবাই? কোষের শক্তি ঘর বলি। মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া গঠন মাস্ট বি আমাদের পরীক্ষার মধ্যে খুবই ভালো করে আমাদের জেনে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, অলরেডি অনেকে কমেন্ট করেছে। সানজানা নূর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদা আফরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরশি মেঘালয় ওয়ালাইকুম আসসালাম। ফারিস্তা জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহাত বলছে ভাই এটা কি ক্লাস? হ্যাঁ, অবশ্যই এটা ক্লাস, এবং এটা সাজেশনমূলক ক্লাস। আজকে এমসিকিউর উপরে খুবই তাণ্ডব একটা ক্লাস হবে, বলতে গেলে একেবারে তাণ্ডব ভাবে আজকে ক্লাস 3টা চ্যাপ্টার আমি আপনাদেরকে শেষ করে দেব। সবাই ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আপনারা সবাই একটু কমেন্ট করেন। দেখেন এই যে আমাদের কোষের ভিতরে যে সমস্ত অঙ্গাণুগুলো আছে, প্রথম আমি কি অঙ্গাণুটা বলছি বলেন তো? মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। মাইটোকন্ড্রিয়া পড়ার পরে হ্যাঁ আমাদের আরেকটা অঙ্গাণু আমাদের খুবই ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে যে রাইবোজোম। কি বলছি বলেন তো? রাইবোজোম। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই যে রাইবোজোম, হ্যাঁ রাইবোজোমকে কি বলা হয়? একটু সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো রাইবোজোমকে কি বলা হচ্ছে? আমরা কিন্তু সবাই জানি রাইবোজোমকে আমরা সার্বজনীন অঙ্গাণুও বলি। আমার কোশ্চেন হচ্ছে যে, আচ্ছা জেরিন আঞ্জুমা মারিয়াম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ক্লাসটা একটু শেয়ার দেই, ফ্রেন্ডদেরকে মেনশন করি। আচ্ছা, রাইবোজোমকে আমরা কি বলি বলেন তো সবাই? সবাই কমেন্ট করে। রাইবোজোমকে আমরা কি বলি? সার্বজনীন অঙ্গাণু বলি। কেন রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলি? কেউ কি বলতে পারবেন? কথাগুলো মন দিয়ে শুনেন, একটু নোট করবেন ভাই। মনে করবেন আপনারা অফলাইনে ক্লাস করতেছেন। রাইবোজোমকে এর জন্যই আমরা সার্বজনীন অঙ্গাণু বলি। রাইবোজোম আমাদের আদিকোষেও আছে, রাইবোজোম আমাদের প্রকৃত কোষও আছে। হ্যাঁ, আমরা জানি যে রাইবোজোম আমাদের আদিকোষও আছে, রাইবোজোম আমাদের কি আছে? আমাদের প্রকৃত কোষও আছে। রাইবোজোম যেহেতু আদিকোষও আছে, রাইবোজোম যেহেতু প্রকৃত কোষও আছে, এজন্য কিন্তু রাইবোজোমকে আমরা কি বলি? সার্বজনীন অঙ্গাণু বলি। এই কোশ্চেনটা যে কোনো বোর্ডের জন্য আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? শেষ ঘটনা। আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে, সব অঙ্গাণুগুলো ভাই পড়ার কিন্তু আমাদের দরকার নাই। আমাদের জাস্ট বেশ অল্প কয়েকটা অঙ্গাণু পড়লেই আমরা এই চ্যাপ্টারে সিকিউরিটি ফাইট দিতে পারি। বারবার বলতেছি আজকে একেবারে তাণ্ডব ক্লাস হবে ভাই, তাণ্ডব লীলা চলবে ক্লাসের মধ্যে। সবাই ক্লাসের মধ্যে আমরা জয়েন করব। এখন দেখেন মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব, রাইবোজোম সম্পর্কে আলোচনা করব। আরেকটা আমাদের অঙ্গাণু যেটা আছে সেটা একটু সবাই কথা বলবেন। কি বলেন তো? প্লাস্টিড। আপনারা কিন্তু সবাই কিন্তু শুনছেন প্লাস্টিড শুনছেন না? আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই যে প্লাস্টিড, বলেন তো প্লাস্টিডকে কি বলা হয়? সবাই একটু কমেন্ট করবেন, বলেন প্লাস্টিডকে আমরা কি বলি? আমরা কিন্তু সবাই জানি প্লাস্টিডকে কি বলি? প্লাস্টিডকে বলি কোষের রান্নাঘর। সবাই কমেন্ট করেন, প্লাস্টিডকে আমরা কি বলি বলেন তো? কোষের হচ্ছে রান্নাঘর বলে। সবাই কিন্তু আমার সাথে কথা বলে। আমি কিন্তু বারবার বলতেছি ভাই, শেষ মুহূর্তে একেবারে চলে আসছি ভাই, সময় কিন্তু খুবই কম। এবং এতটুকু বলবো, আপনাদের যে সময় পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক সে সময় পরীক্ষা হবে। পরীক্ষা পিছাবে না। যদি কেউ বলে পরীক্ষা পিছাবে, এটা হবে গুজব। পরীক্ষা ঠিক সময় আপনাদের কিন্তু পরীক্ষাটা হবে, পরীক্ষা কোনোভাবেই কিন্তু আপনাদের পিছাবে না। তো একেবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি, সবাই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার চেষ্টা করে। তাহলে দেখেন এই যে 3টা অঙ্গাণু যে পড়লাম, 3টা অঙ্গাণু যদি আমরা ভালো করে পড়ি, অবশ্যই খুব ভালো করে আমরা ফাইট দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই চ্যাপ্টারটা থেকে আরেকটা কিছু ইনফরমেশন আমাদের খুব ভালো করে জানতে হবে। সেটা আপনারা জানেন রেপ্লিকেশন।
কি বলছি বলেন তো, রেপ্লিকেশন, ঠিক আছে। রেপ্লিকেশন কি, এই টার্মটা খুবই ভালো করে আমাদের জানতে হবে রেপ্লিকেশন কি। আচ্ছা সবাই তো কথা বলবেন। তারপর কি বলছি বলেন তো, ট্রান্সক্রিপশন, কি বলছি, ট্রান্সক্রিপশন কি, রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ঠিক আছে। আরেকটা টার্ম আপনারা পড়বেন, ট্রান্সলেশন কি, ট্রান্সলেশন কি। এই যে তিনটা যে চ্যাপ্টার, এই যে আমি যে তিনটা যে কোশ্চেন করছি, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, ঠিক আছে। এই তিনটা জিনিস কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আরেকটা জিনিস আমাদের এখান থেকে অবশ্যই আপনারা খুবই ভালো করে দেখে যাবেন, সেটা পরীক্ষার মধ্যে সবাই একটু নোট করেন, সবাই একটু নোট করেন যে সিকিউ গুলা না দেখে গেলে নয়, সেটা হচ্ছে যে আরএনএ এর প্রকারভেদ, আরএনএ এর প্রকারভেদ। অবশ্যই এই সিকিউটা পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্ব। আমি বলবো যে কোনো বোর্ডের জন্য এই কোশ্চেনটা 95% আসার মতো কোশ্চেন, ঠিক আছে। সবাই তো কমেন্ট করি, কি বলছি বলেন তো, আরএনএ প্রকারভেদ। আমরা কিন্তু সবাই জানি, সবাই কথাটা মন দিয়ে শুনেন, ডিএনএ কিন্তু ভাই কোনো প্রকারভেদ নাই, আছে ডিএনএ কোনো প্রকারভেদ আছে? সবাই তো কমেন্ট করেন, ডিএনএ কোনো প্রকারভেদ আছে না, ডিএনএ কোনো প্রকারভেদ নাই। যাকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হ্যাজ, তাদের কোনো প্রকারভেদই নাই। কিন্তু আরএনএ কি আছে, প্রকারভেদ আছে। আরএনএ আমরা সবাই জানি কয় প্রকার বলেন তো, আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকার। একটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে গেল। আরেকটা যেটা পার্থক্যের মধ্যে যদি আমরা বলি যে কোশ্চেন আসলে আসতে পারে, অবশ্যই সবাই খাতার মধ্যে একটু লেখেন, সেটা হচ্ছে যে সবাই খাতা কলম নিয়ে বসবেন, ডিএনএ ও আরএনএ, হ্যাঁ, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। কি বলছি, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? সবাই সবাই কথা বলবেন। এবং যারা এখন পর্যন্ত আপনার টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন নাই, সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসে শেয়ার করি। এবং যে সমস্ত ফ্রেন্ডরা প্রথম অবস্থা টেকনিক্যাল সমস্যার জন্য ক্লাসটা মিস দিয়েছেন, সবাই মিলে ক্লাসটা করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি আপনাদেরকে, আমি কিন্তু বারবার বলছি, এখান থেকে আপনারা এমসিকিউ আপনারা কি করেন বলতে ভুল করেন। এমসিকিউ আপনারা কি করেন, ধন্যবাদ মিনহাজ মোল্লাকে। এমসিকিউ আমরা কি করি, ভুল করি। আমরা এমসিকিউ ভুল করব না, এমসিকিউ আমি আপনাদেরকে সাজেশন দিব। আমি বলবো যে ভাই এমসিকিউ তো যে কোনো বোর্ডের জন্য আমি কি দিব, সাজেশন দিব। এই সাজেশন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আপনাদের কাজ হলো, আমি কোশ্চেন করব, মনে করবেন যে আপনারা অফলাইনে ক্লাসটা করতেছেন এবং আপনারা আমাকে জাস্ট অ্যান্সারটা দিবেন, ঠিক আছে। সবাই একটু কথা বলার চেষ্টা করেন। প্রথম কোশ্চেনটা দেখেন, আপনারা সবাই দেখেন, প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম কোশ্চেনটা কি দিছে, কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এই কোশ্চেনটা কোন টপিকস থেকে আসছে বলেন তো, আমাদের রিয়েলমি বলছে, হ্যাঁ আরএনএ থেকে, হ্যাঁ খুব সুন্দর অ্যান্সার। এখন দেখেন যে কোশ্চেনটা বলছে কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, মানে কোনটি আসলে সত্য। হ্যাঁ দেখেন এখানে কিন্তু 4টা অপশন আছে, ভেদ্য, ত্রিস্তরী, প্লাজমোডেসম মুক্ত, স্থিতিস্থাপক। তো দেখেন এখানে কিন্তু কোষ ঝিল্লি কিন্তু আসলে কোনটি প্রযোজ্য। কোষ ঝিল্লি এটা কিন্তু আমাদের মাস্ট বি উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে কিন্তু কোনো কি নাই বলেন তো, কোষ ঝিল্লি নাই। আচ্ছা এখন দেখেন এখানে যে কোশ্চেনটা আমি আপনাদের সামনে আলোচনা করব, কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? কোষ ঝিল্লি কিন্তু ভেদ্য নয়, এটা কিন্তু হবে না। প্লাজমোডেসমাটা যুক্ত নয়, ত্রিস্তরী নয়, এটা হচ্ছে দ্বিস্তরী। তাহলে কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আমরা সবাই একটু রিকল করব। অবশ্যই এটা কি বলেন তো, স্থিতিস্থাপক। আমি একেবারে বায়োলজি এই চ্যাপ্টারটার উপরে আচ্ছা হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলছে সাজেশনে পিডিএফ দিলে ভালো হবে। হ্যাঁ অবশ্যই পিডিএফ দেওয়ার আমি চেষ্টা করব, কিন্তু এর আগে অবশ্যই সবাইকে ক্লাস করতে হবে, ঠিক আছে। দেখেন যে কথাটা বলতেছে, কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অবশ্যই এরা হচ্ছে কি বলেন তো, স্থিতিস্থাপক, ঠিক আছে। ওকে, পরে ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস, সবাই একটু ক্লাসটা করার চেষ্টা করি। পরের কোশ্চেন দেখেন, কোশ্চেনে কি দেওয়া আছে, গ্লাইকোলাইসিসের বিক্রিয়া সমূহ কোথায় সংঘটিত? আমি কিন্তু বারবার বলতেছি, আমি এমসিকিউ সাজেশনমূলক ক্লাস নিচ্ছি এই চ্যাপ্টারটার উপরে, যে সাজেশনগুলো যে কোনো বোর্ডের জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি।
আচ্ছা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখেন তো প্রথম কোশ্চেন গ্লাইকোলাইসিসের বিক্রিয়া আচ্ছা একটু যদি কথা বলি গ্লাইকোলাইসিস মানে কি কেউ কি বলতে পারবেন সবাই একটু কথা বলেন তো গ্লাইকোলাইসিস মানে কি লাইসিস মানে বায়োলজিতে মানে ভাঙ্গন গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভাঙ্গন তো আমার কোশ্চেন হচ্ছে যে এই গ্লাইকোলাইসিস গুলা আমাদের আসলে কোন জায়গায় আমাদের সংগঠিত হচ্ছে বলেন গ্লাইকোলাইসিসটা আমাদের কোন জায়গায় সংগঠিত হচ্ছে গ্লাইকোলাইসিস কি আমাদের একটু যদি কথা বলি আমাদের এই যে কোষের যে বিক্রিয়াগুলো আগে বোঝার চেষ্টা করেন আমাদের এই যে বিক্রিয়াগুলো সেই বিক্রিয়াগুলো কিন্তু দুটো জায়গায় সংগঠিত হয় সাইটোপ্লাজমে না হলে মাইটোকন্ড্রিয়া হ্যাঁ এই দুইটা অঙ্গাণু বাদে ভাই কোনো অঙ্গাণুতে কোষের কোনো বিক্রিয়া জিন্দিগিতে সংগঠিত হবে না 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 এটা অবশ্যই এই টপিকটা কিন্তু মন দিয়ে বুঝবেন আমি কি বললাম কোষের মধ্যে অনেকগুলো আপনারা বিক্রিয়া পাবেন গ্লাইকোলাইসিস পাবেন তারপর এসিটাইল কোয়ে পাবেন ক্রেবস চক্র পাবেন ইটিএস পাবেন হ্যাঁ এই যে বিক্রিয়াগুলো ভাই হ্যাঁ এই বিক্রিয়াগুলা কোষের শুধুমাত্র দুইটা অঙ্গাণুতে সংগঠিত হয় সাইটোপ্লাজমে না হলে কোথায় বলেন তো ভাই মাইটোকন্ড্রিয়াতে আচ্ছা ভালো কথা কিন্তু তার মানে নিউক্লিওপ্লাজম আর ক্লোরোপ্লাস্ট কি সবার আগে বাদ তাই মানে কি সবার আগে বাদ তাই না তো আমার কোশ্চেন যে গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলা অবশ্যই সবসময় মাথায় রাখবেন গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো সবসময় সাইটোপ্লাজমে সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে ভাই সংগঠিত হয় না এখন কোশ্চেন করতে পারেন আপনারা আপনাদেরকে জানতে হবে অনেক সময় কোশ্চেনও দিতে পারে তাহলে ভাইয়া মাইটোকন্ড্রিয়াতে কোন বিক্রিয়া সংগঠিত হয় অবশ্যই মাথার মধ্যে খাতার মধ্যে লিখে রাখেন মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়াগুলা মাইটোকন্ড্রিয়াতে আমাদের ক্রেবস চক্র সংগঠিত হচ্ছে কি বলছে মাইটোকন্ড্রিয়াতে আমাদের কি সংগঠিত হচ্ছে ক্রেবস চক্র সংগঠিত হচ্ছে এজন্য কিন্তু মাথা রাখবেন গ্লাইকোলাইসিসকে হ্যাঁ গ্লাইকোলাইসিসকে কিন্তু আমরা আরেকটা বিক্রিয়া বলি সেই বিক্রিয়াটার নাম কি বলছি বলেন তো সাইটোপ্লাজমিক বিক্রিয়া গ্লাইকোলাইসিসকে কিন্তু আরেকটা বিক্রিয়া বলতেছি সেই বিক্রিয়ার নাম কি বলছি বলেন তো সাইটোপ্লাজমিক বিক্রিয়া ঠিক আছে ওকে আমি পরের কোশ্চেনে চলে আসছি 3 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যানসার করার চেষ্টা করব সবাই একটু অ্যানসার আমি কিন্তু বারবার বলতেছি প্রশ্নের অ্যানসার আপনারা দিবেন আপনাদের ভুল হতেই পারে কারণ মানুষ মাত্রই ভুল কিন্তু সে ভুল থেকে আপনাদের কি করতে হবে সংশোধন নিতে হবে তো সবাই একটু যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনে একটু সবাই ক্লাসটা শেয়ার দিব এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করিনি আমরা সবাই একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে কি করবো বলতে মেনশন করার চেষ্টা করবো ঠিক আছে ওকে পরের কোশ্চেন আমরা চলে আসে দেখেন সবাই একটা কথা বলি পরের কোশ্চেনে কি আছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সবাই একটু অ্যানসার করার চেষ্টা করেন বলেন কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি সেলুলোজ মাইসেলি বলেন সেলুলোজ মাইসেলি মাইক্রোফাইবিল নাকি লিগনিন আচ্ছা সবাই কথা বলি অনেকে ভুল অ্যানসার দিয়ে সরানোর কিছু নাই ভাই ভুল হতেই পারে ভাই কোনো ব্যাপার না শুনেন কথাটা পরের কোশ্চেন দিয়ে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি সেলুলোজ তো ভাই কখনোই হবে না হবে না মাইক্রোফাইবিল কি কখনো হবে না লিগনিন কি কখনো হবে না তাহলে দেখেন কথাটা মন দিয়ে শুনেন কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে আমরা কি বলতেছি বলেন তো সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে আমরা কি বলতেছি বলেন তো ভাই মাইসেলি বলতেছি কি বলতেছি বলেন তো মাইসেলি ঠিক আছে ধন্যবাদ রিয়েলমি ইউআই কে ওকে পরের কোশ্চেন দেখেন গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন কোন উপাদান দিয়ে এখানে 4টা অপশন আছে আমরা সবাই একটু অ্যানসার করার চেষ্টা করব গ্লাইকোক্যালিক্স গঠিত হচ্ছে কি কি দ্বারা আচ্ছা বায়োলজিতে আমি যদি আপনাদেরকে বলি একটু কথাটা মাথায় রাখবেন ক্যালিক্স মানে কি ভাই সবাই একটু খাতা কলম নিয়ে বসেন ক্যালিক্স মানে কি বলেন ক্যালিক্স মানে হচ্ছে ভাই লিপিড ক্যালিক্স মানে কি লিপিড প্লাস হলো প্রোটিন ক্যালিক্স মানে কি লিপিড একদম ঠোঁটের কিনারে আপনাদের রাখতে হবে তাহলে কি বলছি ক্যালিক্স মানে কি বলছি লিপিড প্লাস প্রোটিন হচ্ছে লিপিড ক্যালিক্স মানে কি লিপিড প্লাস প্রোটিন তার মানে কি লিপিড প্লাস এনজাইম আছে এটা কখনোই আমাদের সূত্র মিলবে না ভালো কথা লিপিড প্লাস কার্বক্সিলিক অ্যাসিড আছে না এটাও সূত্র মিলবে না লিপিড প্লাস কোলেস্টেরল এটাও মিলবে তাহলে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি তাহলে আপনারা বলেন 4 এর आंसर কি হবে সবাই একটু কথা বলি 4 এর आंसर কি হবে বলেন 4 এর आंसर কি হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন গ্লাইকোক্যালিক্স গঠিত হচ্ছে গ্লাইকোলিপিড দ্বারা আর গ্লাইকোপ্রোটিন দ্বারা ঠিক আছে ওকে পরের কোশ্চেন আমি কিন্তু বারবার বলতেছি একেবারে সাজেশনমূলক এমসিকিউ ক্লাস নিচ্ছি সবাই একটু ক্লাসটাতে আসেন সবাই একটু টাইমলাইন ক্লাসটা আমরা শেয়ার দিয়ে দেব ঠিক আছে পরের কোশ্চেন দেখেন হ্যাঁ ধন্যবাদ পরের কোশ্চেন কি দেওয়া আছে আদিকোষী জীব কোনটা আমি কিন্তু বারবার বলছি একেবারে তাণ্ডব ক্লাস হচ্ছে আজকে হ্যাঁ তাণ্ডব ক্লাস হচ্ছে
ওকে, সবাই একটু ক্লাস আসার চেষ্টা করে দেখেন। পরের কোশ্চেন দেখেন, আদিকোষী জীব কোনটি? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। 4টা অপশন আছে, বলেন কোনটা আদিকোষী জীব? ইস্ট, এমিবা, প্লাজমোডিয়াম নাকি মাইকোপ্লাজমা? কোনটি হচ্ছে আমাদের আদিকোষী জীব? সবাই একটু কমেন্ট করেন, বলেন আদিকোষী জীব কোনটা? ইস্ট কি আদিকোষী জীব? না। এমিবা কি আদিকোষী জীব? না। প্লাজমোডিয়াম কি আদিকোষী জীব? না। তাহলে আপনারা বলেন আদিকোষী জীব কি হচ্ছে? আদিকোষী জীব হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা। কি বলছি? সবাই কথা বলেন, আদিকোষী জীব কি হচ্ছে? মাইকোপ্লাজমা হচ্ছে এক বিশেষ ধরনের আদিকোষী জীব। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, কোশ্চেনে কি দেওয়া আছে, প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য কে দায়ী? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্লাজমা মেমব্রেনে কিন্তু আমাদের বেশ করে কি আছে, আমাদের খাদ আছে। এই খাদের জন্য আসলে দায়ী কে? অ্যাক্টিনোমায়োসিন, অ্যাক্টিনোনিয়াসিন, মায়োসিনোনিয়াসিন নাকি অ্যাক্টিনোসাইটোসিন? আমরা সবাই একটু কথা বলার চেষ্টা করব। বলেন তো প্লাজমা মেমব্রেনে খাস সৃষ্টির জন্য দায়ী কে? অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী হচ্ছে যে অ্যাক্টিন প্লাস মায়োসিন। কি বলছি? প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী কে? বলেন তো অ্যাক্টিন ও মায়োসিন। ক্লিয়ার কিনা কথা বলবেন, সবাই তো কথা বলবেন। প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী কে? বলেন প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী কে? প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী হচ্ছে অ্যাক্টিন প্লাস হচ্ছে মায়োসিন হচ্ছে প্লাজমা মেমব্রেনের খাস সৃষ্টির জন্য দায়ী। ক্লিয়ার কিনা কথা বলবেন, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন সবাই একটু 7 নম্বর কোশ্চেনে অ্যান্সারটা করার চেষ্টা করবেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের ভাই পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য কি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু কথা বলি, সবাই একটু কথা বলার চেষ্টা করি, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে কি দেখেন, দেওয়া আছে যে নিচের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? অটোলাইসিস, দেখেন একমাত্র একটা অঙ্গাণু আছে যে অঙ্গাণুটা বেসিক্যালি আমাদের কি ঘটাবে বলতো? অটোলাইসিস ঘটাবে। কোন অঙ্গাণুটা? সেন্ট্রিওল না, সেন্ট্রিওল কখনো অটোলাইসিস ঘটায় না। গলগি বডি, গলগি বডির অটোলাইসিস ঘটায় না। রাইবোজোমও কি অটোলাইসিস ঘটায় না। আমার কোশ্চেন হচ্ছে যে আসলে কোন অঙ্গাণুটা, এমন কোন অঙ্গাণু আছে আমাদের কোষের মধ্যে যার কোশ্চেন করতে পারেন ভাইয়া অটোলাইসিস মানে কি? অটোলাইসিস, অটো মানে কি নিজে নিজে, আর লাইসিস মানে কি ভেঙে যাওয়া, মানে নিজেকে নিজে খেয়ে ফেলা বা অটোলাইসিস ঘটতেছে। কে কে আসলে কার কারণে আসলে অটোলাইসিস ঘটতেছে? অবশ্যই মাথায় রাখবেন, একেবারে ঠোঁটে কিনারে ইনফরমেশন রাখতে হবে। সেটা হচ্ছে লাইসোজোম। কি বলছি বলেন তো? লাইসোজোম। কি বলছি? সবাই কথা বলেন, লাইসোজোম। ধন্যবাদ। অ্যান্সার হচ্ছে 7 সবার আগে অ্যান্সার করার জন্য ধন্যবাদ, ওকে। জান্নাতুল ফেরদৌসে ধন্যবাদ, ওকে। পরের কোশ্চেন দেখেন, এই সেম কোশ্চেনে কিন্তু আমি আপনাদের জন্য এখানে দিছি। সেম কোশ্চেন এখানে কি দেওয়া আছে দেখেন, কোন অঙ্গাণুটি অটোফেগি, অটোফেগি এর সাথে জড়িত? অটোফেগি মানে কি? যারা নিজেরটা নিজে খেয়ে ফেলতে পারে সেটাকে আমরা কি বলবো? অটোফেগি বলবো। তো অবশ্যই এটার অ্যান্সার কি হবে বলেন তো? 8 ডি হবে। ক্লিয়ার? 8টা কোশ্চেন ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন, ওকে। পরের কোশ্চেনে চলে আসি। আমি কিন্তু বারবার বলছি আমাদের আদি কোষে থাকতেছে 70s রাইবোজোম আর প্রকৃত কোষে থাকতেছে 80s রাইবোজোম, ঠিক আছে। এখন আমার কোশ্চেনে কি দেওয়া আছে বলেন তো? কোশ্চেনে দেওয়া আছে 80s রাইবোজোমের উপ এককগুলো কি? মানে 80s রাইবোজোমের উপ একক কি? মানে উপ এককটা কি আসলে? মানে 80s রাইবোজোমটা কিসে কিসে দ্বারা তৈরি হয়েছে? অবশ্যই মাথায় রাখবেন 80s রাইবোজোম, 80s রাইবোজোম আমাদের 60s প্লাস হলো 40s দ্বারা কি হচ্ছে বন্ধু? তৈরি হচ্ছে। ক্লিয়ার কিনা কথা বলবেন। দেখেন 80s রাইবোজোম উপ একক কি? সবাই কথা বলেন, সবাই কথা বলেন। 80s উপ এককটা কি? 60s প্লাস 40s। ক্লিয়ার, ওকে। 10 নম্বর কোশ্চেনটা আমি দিব না, সবাই একটু কথা বলার চেষ্টা করবেন। 10 নম্বর কোশ্চেনটা আমি দিব না, সবাই একটু রিকল করার চেষ্টা করবেন। এই কোশ্চেনটা যে কোনো বোর্ডের জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন কোশ্চেনটা দেওয়া আছে যে এমন কোন অঙ্গাণু আছে, কোশ্চেনটা বুঝেন, এমন কোন অঙ্গাণু আছে যেটা কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে? কে আসলে মানে কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠনের মাধ্যমে অ্যাস্টার রে যদি গঠিত না হয় কখনো কিন্তু কোষটা বিভাজন হবে না। তো আমার কোশ্চেন আসলে কে কোষ বিভাজনের সময় কে মাকুতন্তু গঠন করে এবং
কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন অঙ্গাণু? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। দেখেন গলগি বডি কিন্তু ভাই জীবনে হবে না, এন্ডোপ্লাজম রেটিকুলাম জীবনে হবে না, লাইসোজোম জীবনে হবে না। অবশ্যই মাথায় রাখবেন কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে যে অঙ্গাণু, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে ভাই সেন্ট্রিওল। আমি একটু যদি ব্যাখ্যা যদি বলি, দেখেন আমাদের জীবদেহের হচ্ছে নিউরন নামক একটা অংশ আছে, নিউরনটা কিন্তু কখনোই কিন্তু আমাদের বিভাজিত হয় না। নিউরনটা কেন বিভাজিত হয় না জানেন? কারণ নিউরনের ভিতরে কোনো সক্রিয় সেন্ট্রিওল নেই। মোট কথা যে কোষের ভিতরে কোনো সেন্ট্রিওল নাই সে কোষটা ভাই কখনোই বিভাজিত হবে না, ঠিক আছে? তার মানে আমাদের এখানে অবশ্যই অ্যান্সার কি হবে? কোষ বিভাজনের সময় মাকুতন্ত কে গঠন করতেছে? অবশ্যই সেন্ট্রিওল গঠন করতেছে। সবাই একটু রিকল করবো আমরা, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন চলে আসি। লাইসোজোম কে আবিষ্কার করেন? আমি কোশ্চেন অ্যান্সারটা বলবো না, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। লাইসোজোম কে আবিষ্কার করেন? বলেন লাইসোজোম কে আবিষ্কার করেন? দেখেন পটা রাইবোজোম আবিষ্কার করে না, এটা এও আবিষ্কার করে না, এও আবিষ্কার করে না। রাইবোজোম কে আবিষ্কার করেন? ক্রিশ্চিয়ান ডি ডুফ। সে কি আবিষ্কার করেন বলেন তো? লাইসোজোম সে কি করতেছে বলেন তো? আবিষ্কার করতেছেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, প্রকৃত কোষের প্রোটিন সংশ্লেষণে রাইবোজোমের কোন কোন সাব ইউনিট থাকে? সবাই একটা কথা বলেন। প্রকৃত কোষের প্রোটিন সংশ্লেষণে মোট কথা আমরা কিন্তু জানি প্রকৃত কোষে যে ইউনিটটা রাইবোজোম থাকে সেটার নাম কি বলেন তো? 70S রাইবোজোম। সেটার নাম কি বলছে বলেন তো? 70S হলো রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, না আবার কত কথা বলতেছি। প্রকৃত কোষে যে রাইবোজোমটা আমাদের থাকতেছে সে রাইবোজোমে কোন রাইবোজোম থাকতেছে বলেন তো? অবশ্যই 80S রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা স্যার এক্সামের আগে কি এগুলো প্র্যাকটিস করলে কমন পড়বে? হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে এই রিলেটেড কোশ্চেন আমাদের কমন পড়বে, তাই এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো একটু ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা শেয়ার দিয়ে দাও, সবাই মিলে ক্লাসটা করো। আচ্ছা, তো 12 অ্যান্সারটা কি হচ্ছে? প্রকৃত কোষ মানে 80S অবশ্যই অ্যান্সার কি হবে বলতো? 60S প্লাস হলো 40S। 60S প্লাস কি বলতো? 40S, ঠিক আছে? সবাই একটু কথা বলবা। 60S প্লাস হলো 40S, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসি। দেখেন পরের কোশ্চেনে যে চলে আসে, সবাই একটু কথা যদি বলি আমরা, পরের কোশ্চেন চলে আসতেছি। শক্তি উপাদানের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? সবাই একটু কথা বলেন শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? সবাই একটু কথা বলেন। শক্তি উৎপাদনের সাথে, এটা কিন্তু সবারই পারা উচিত। আমি কোশ্চেন অ্যান্সার দিব না, আপনাদের কাছে আমি কোশ্চেনটা ছেড়ে দিলাম, দেখি কে কে অ্যান্সার করতে পারেন। খুবই ইজি কোশ্চেন, একদমই দুধভাত কোশ্চেন, সবারই পারা উচিত। বলেন শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কে? ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াস? বলেন, আপনারা বলেন, আমি অ্যান্সার করবো না। বলেন আপনারা বলেন অলরেডি ফার্স্ট সীতা আপনারা বলেন, কোশ্চেন আনসার আপনারা বলেন। এস জে আজমল সবার আগে অ্যান্সার করেছো 13A। শক্তি উৎপাদন বলা হয়েছে, হ্যাঁ শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? বলেন সবাই একটু অ্যান্সার করেন। ক্লোরোপ্লাস্ট কিন্তু কখনোই হবে না, রাইবোজোমও কখনো হবে না, নিউক্লিয়াসও কখনো হবে না। কোষের শক্তিঘর আমরা কাকে বলি বলেন তো? কোষের শক্তিঘর হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি, ঠিক আছে? এজন্যই শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু হচ্ছে আমাদের কি বলেন তো? কি কোনটা বলেন তো? মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন সবাই একটু কথা বলেন, সবাই একটু। আচ্ছা, মোহাম্মদ রমেশ স্যার ক্লাস কখন শুরু হয়? এই ক্লাসটা হচ্ছে আমার ক্লাসটা, যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো সন্ধ্যা 7টার দিকে শুরু হবে। তো 7টা বা 7:05 দিকে মাগরিবের পর ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই একটু আমরা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবো। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন একটু, এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কোনটিকে? আমি কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা দিব না, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, আপনারা 3 সেকেন্ডে আমাদের অ্যান্সার করেন। বলেন একটু রিকল করেন, পড়াগুলো রিকল করেন। এতদিন তো পড়েই গেছেন, একটু পরীক্ষা দিতে হবে তো, তাই না? ভাইয়াদের সাথে পড়াগুলো রিকল করতে হবে। এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কোনটিকে? কোনটিকে আমরা এন্ডোসিম্বায়ন্ট বলবো? রাইবোজোমকে এন্ডোসিম্বায়ন্ট বলবো, মাইটোকন্ড্রিয়াকে বলবো, লাইসোসোমকে বলবো না, কাকে বলবো? সবাই তো কমেন্ট করেন। এন্ডোসিম্বায়ন্ট আমরা কাকে বলবো? বলেন এন্ডোসিম্বায়ন্ট কাকে বলবো? সবার কাছ থেকে কমেন্ট জানতে বলেন এন্ডোসিম্বায়ন্ট আমি কাকে বলবো? রাইবোজোমকে? না, রাইবোজোমকে এন্ডোসিম্বায়ন্ট বলা হয় না। লাইসোজোমকেও এন্ডোসিম্বায়ন্ট বলা হয় না। তাহলে গলগি বডিকেও বলা হয় না। তাহলে অবশ্যই কাকে বলা হচ্ছে বলেন তো? মাইটোকন্ড্রিয়াকে আমরা এন্ডোসিম্বায়ন্ট বলতেছি। আমি একটু রিকল করতেছি ভাই,
মাইটোকন্ড্রিয়া থেকে দুইটা ইনফরমেশন মাথার মধ্যে রাখতে হবে। মাইটোকন্ড্রিয়া মানে পাওয়ার হাউস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়া মানে কোষের শক্তিঘর, মাইটোকন্ড্রিয়া মানে এন্ডোসিম্বায়ন। ঠিক আছে, ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সবাই একটু কমেন্ট করবো আমরা, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন চলে আসছে। দেখেন নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? একটু সবাই কমেন্ট করেন, নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? বলেন 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 বলেন, সবাই তো কমেন্ট করেন, বলেন সবাই তো কমেন্ট করেন, নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? মানে ডিএনএ কিন্তু অনেক প্রকার হতে পারে, সে দণ্ডাকার, বৃত্তাকার, গোলাকার, অনেক ধরনের হতে পারে। তো কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে কোনটিতে আসলে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? অবশ্যই অবশ্যই মাথা রাখবেন ভাই, বৃত্তাকার ডিএনএ দেখা যাচ্ছে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এই কি বললাম, সবাই একটা কথা বলেন, বৃত্তাকার ডিএনএ আমরা কোথায় দেখতে পাচ্ছি বলেন তো? মাইটোকন্ড্রিয়াতে দেখতে পাচ্ছি। তাহলে 15 অ্যান্সার কি হবে? 15 অ্যান্সার ডি। আমি কিন্তু বারবার বলতেছি একেবারে এমসিকিউ সাজেশন ক্লাস নিচ্ছি, যে কোনো বোর্ডের জন্য একেবারে তাণ্ডব ক্লাস, তাণ্ডব এমসিকিউ ক্লাস, সাজেশনমূলক ক্লাস। তো সবাই একটু আমরা ক্লাসে জয়েন করব। যারা এখন পর্যন্ত আমরা টাইম লাইনে ক্লাসটা কি করে নাই, শেয়ার দেই নাই, সবাই একটু আমরা টাইম লাইনে ক্লাসটা শেয়ার দেব। আজকে কিন্তু একেবারে কি ক্লাস হচ্ছে বলেন তো? তাণ্ডব ক্লাস হচ্ছে। কি রাখবে, কি ক্লাস হচ্ছে? ওকে ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? সবাই একটু আমরা কমেন্ট করব, আমি কোশ্চেন আনসারটা করব না, সবাই একটু কথা বলবেন। বলেন নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? সবাই একটু কমেন্ট করেন, বলেন নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? মানে আমি এই কোশ্চেন আনসারটা বলবো না, একটু সবাই আনসার, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? সবাই একটু কথা বলেন, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? বলেন নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? সার্কোসোম, ফিলা, বায়োপ্লাস্ট নাকি মাইটোব্লাস্ট? মানে কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? সার্কোসোম মাইটোকন্ড্রিয়া একটা নাম, বায়োপ্লাস্ট এটাও একটা নাম, ফিলাও একটা নাম, কিন্তু মাইটোব্লাস্ট এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া অন্য কোনো নাম নয়। ঠিক আছে, ওকে সবাই একটু আমরা কথা বলবো। ওকে, পরের কোশ্চেন চলে আসে, সবাই একটু কমেন্ট করে বলেন কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? মানে কোন অঙ্গাণুটা আসলে ডিএনএ বহন করতেছে? এটা আমি এই কোশ্চেনের আনসার আমি বলবো না, সবাই পারা উচিত এটা। বলেন কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু, মানে কোনটি হলো ডিএনএ বহন করতেছে? বলেন সবাই কথা, কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? গলগি বস্তু না, রাইবোজোম না, লাইসোজোম না। তাহলে ডিএনএ বহন করে অঙ্গাণুটা কি বলেন তো? সবাই কথা বলেন, ডিএনএ বহন করে অঙ্গাণু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আমি কিন্তু বারবার বলতেছি আজকে আমাদের একেবারে কি ক্লাস হচ্ছে বলেন তো? এমসিকিউ সাজেশন ক্লাস হচ্ছে, এমসিকিউ সাজেশন ক্লাস হচ্ছে। সবাই ক্লাসে আমরা যোগ দিব, সবাই টাইমলাইনের ক্লাসটা কি দিব, শেয়ার দিব। ঠিক আছে, ওকে আচ্ছা এখন দেখেন যেটা বলতেছিলাম, ক্লোরোপ্লাস্টের কোথায়, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? সবাই তো কথা বলেন, বলেন ক্লোরোপ্লাস্টের কোথায়, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? বলেন ক্লোরোপ্লাস্টের কোন জায়গায়, ক্লোরোপ্লাস্টের কোথায় আমাদের ক্লোরোফিল অবস্থান করতেছে? স্ট্রোমায়। এ দেখেন একটা, প্রত্যেকটা কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্টের কি অংশ, কিন্তু কোন জায়গায় আসলে ক্লোরোফিল অবস্থান করে এই কোশ্চেনের আনসারটা দিব না। আচ্ছা আমি একটু কথা বলি ভাই, ভুল কিন্তু হবে, হ্যাঁ ভুল সবারই হবে, ভুল নিয়ে এটা কারোর সাথে মজা করা উচিত না, সবারই ভুল হবে, অ্যান্সার করতে হবে সবাইকে। ঠিক আছে, ওকে তো যেটা কথা বলতে, ক্লোরোপ্লাস্টের কোথায় আমাদের ক্লোরোফিলটা আমাদের অবস্থান করে? আমি এই কোশ্চেন অ্যান্সারটা দিব না, সবাই একটু অ্যান্সার করেন। আমি একটু পানিটা খাচ্ছি, সবাই একটু অ্যান্সার করেন। বলেন সবাই কোশ্চেন অ্যান্সার করেন, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? থাইলাকয়েডে, স্ট্রোমানে কোথায়? সবাই বলেন, সবাই বলেন। সবাই একটু কথা বলেন, ক্লোরোপ্লাস্টের কোথায়? বলেন ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? সবাই একটু কমেন্ট করবেন, ক্লোরোপ্লাস্টের কোথায়। হ্যাঁ অলরেডি অনেকে সঠিক অ্যান্সার করে ফেলেছেন। ফারিস্তা জাহান বলেছে 18 বি। দেখেন
সবাই অ্যান্সার করলেই কিন্তু ভুল ধরা পড়বে। আমি একটু কথা বলি, ক্লোরোপ্লাস্টের এই চারটাই কিন্তু ভাই অংশ, কিন্তু সব জায়গাতে ক্লোরোফিল থাকে না, থাকে? তো ক্লোরোপ্লাস্টের ঠোঁটের কিনারায় মাথা রাখবেন, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্টের কোন জায়গায় থাকতেছে বলেন তো? থাইলাকয়েডে আমাদের ক্লোরোফিল কি করতেছে বলেন, অবস্থান করে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন চলে আসি, সবাই তো কথা বলি। কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? বলেন 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 বলেন, আমি কোশ্চেন আনসার দেব, বলেন কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? গ্রানাম আসলে কোথায় থাকে? এই কোশ্চেনটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য আসার মতো কোশ্চেন। কোন অঙ্গাণুতে গ্রানাম থাকতেছে আমাদের বলেন? নিউক্লিয়াসে কি গ্রানাম থাকে? না। মাইটোকন্ড্রিয়ায় গ্রানাম থাকে? না। রাইবোজোমে কি গ্রানাম থাকে? না। গ্রানাম কোথায় থাকতেছে বলেন তো? অবশ্যই আমাদের ক্লোরোপ্লাস্টে থাকতেছে কি? গ্রানাম থাকে। সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ি, ক্লোরোপ্লাস্টে কি থাকতেছে বলেন তো? গ্রানাম থাকে। ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন দেখেন, নিউক্লিয়াসের উপাদান কোনটি? আমি কোশ্চেন আনসারটা দিব না, আপনারা দিবেন। বলেন নিউক্লিয়াসের উপাদান কোনটি? কোনটি নিউক্লিয়াসের উপাদান? চারটা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি কিন্তু একেবারে বেছে বেছে যে কোশ্চেনগুলো আসার মতো আমি সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করতেছি। ঠিক আছে, তো নিউক্লিয়াসের উপাদান কোনটি? কোনটি নিউক্লিয়াসের উপাদান? লাইসোজোম, রাইবোজোম, সবগুলো নামের সাথে কিন্তু সোম আছে। সোম 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 সোম। আপনারা বলেন নিউক্লিয়াসের উপাদান কোনটি? বলেন কোনটি নিউক্লিয়াসের উপাদান? অবশ্যই মাথা রাখবেন, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াস উপাদান। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা ভুল করি। নিউক্লিয়াস উপাদানটা কি বলেন তো? ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াস উপাদান। ওকে, পরের কোশ্চেন, আমি কোশ্চেন অ্যান্সারটা দেব না। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? বলেন ওয়াল্টার ফ্লেমিং, স্ট্রাসবার্গার, স্টেনসফিল্ড নাকি ওয়াল্ডিয়ার? সবাই তো কথা বলেন, ক্রোমোজোম কে আবিষ্কার করেন? বলেন ক্রোমোজোম কে আবিষ্কার করেন? ক্রোমোজোম কে আবিষ্কার করেন? সর্বপ্রথম কে ক্রোমোজোম আবিষ্কার করেন? 21 অ্যান্সার কি হবে বলেন? ক্রোমোজোমটা কে আবিষ্কার করেন? বলেন চারটা অ্যান্সারের মধ্যে কি হবে? এ, বি, সি না ডি? বলেন ক্রোমোজোম কে আবিষ্কার করেন? সবাই তো কথা বলি, ক্রোমোজোম কে দেখি এই কোশ্চেন আনসারটা কে? সবাই আনসার করছো। জীবন বিশ্বাস অলরেডি আনসার করে ফেলেছে। দেখি আর কে আনসার করতে পারেন। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? হ্যাঁ, ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্রাসবার্গার। আমি এতটুকু বলবো ভাই, শেষ মুহূর্তে একটু পড়েন, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, কোশ্চেন এখান থেকে কমন পড়বেন। আমাদের উপর ভরসা রাখেন, জয়কুলি পরিবারের উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ জয়কুলি আপনাদের সাথে এখন থেকে যেরকম করে আসে বরাবরই তারা ছিল। গত বছর জয়কুলি ক্লাসগুলো করে কিন্তু অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকে, গুচ্ছ, জাহাঙ্গীরনগর চান্স পেয়েছে। তো অবশ্যই আপনারা থাকলেই কিন্তু আপনাদের চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনাদেরকে আরেকটা যেটা করতে হবে, একদম ফুল ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের জয়কুলি যে সিরিজটা আছে, বায়োলজি বিচিত্রা, পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিত বিচিত্রা, বইগুলো খুব দ্রুত সংগ্রহ করে ফেলেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? বলেন কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে যাচ্ছি। বলেন কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? বলেন বলেন কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? এক্টোপ্লাজম কি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? না। এন্ডোপ্লাজম কি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? না। প্রোটোপ্লাজম কি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? না। কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? বলেন কোনটি ক্যারিওলিম্ফ? অবশ্যই মাথায় রাখবেন নিউক্লিওপ্লাজম সে ক্যারিওলিম্ফ নামে পরিচিত। এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্ব। এসিটা ছাড়ো, এই কোশ্চেন পরীক্ষার জন্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, কমেন্ট করতে ভয় পাওয়ার কিছু নাই। ভয় ভুল যাতে হয়, ভুল হলেই তো আমরা আছি। যদি কমেন্টই না করো তা বুঝবো কিভাবে ভাই? কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে? ভুল হবে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, কে কি বলো এটা মাথায় আসে কিছু নাই। ঠিক আছে, কমেন্ট করতে হবে আপনাদেরকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোন নাইট্রোজেন বেসটি শুধু রাইবোজোমের সাথে যুক্ত হয়? 23 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি দিব না। সবাই কথা বলেন, বলেন কোন নাইট্রোজেন বেসটি শুধু, আচ্ছা নাইট্রোজেন বেস কি আছে বলেন তো? বলেন নাইট্রোজেন বেস কি আছে? অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, থাইমিন আছে, ইউরাসিল আছে। হ্যাঁ, কিন্তু
একমাত্র নাইট্রোজেন আছে যে সার্বজনীন অঙ্গাণু, মানে রাইবোজোমের সাথে সে যুক্ত থাকে। তো আমার কোশ্চেন হচ্ছে যে কোন নাইট্রোজেন বেস? সে কি অ্যাডেনিন? না। থাইমিন? না। গুয়ানিন? না। আমরা আজে বাজে কমেন্ট না করি, পড়াশোনার দিকে মনোযোগ দিই, সময় কিন্তু অনেক কম। আজে বাজে কমেন্ট না করে পড়াশোনার দিকে মনোযোগ দিই, প্রত্যেকটা মুহূর্ত এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। যে কথা বলতেছিলাম, কোন নাইট্রোজেন বেসটি শুধু রাইবোজোমের সাথে যুক্ত? অ্যাডেনিন না, গুয়ানিন না। অবশ্যই অ্যান্সার কি হবে? ইউরেসিন আমাদের রাইবোজোমের সাথে যুক্ত। ঠিক আছে, সেম কোশ্চেন কিন্তু আমি আবার দিয়েছি। এই কোশ্চেনটা একেবারে পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে নাইট্রোজেন বেসটি রাইবোজোমের সাথে যুক্ত কে হচ্ছে? অবশ্যই হবে ইউরেসিন। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখেন। কোশ্চেনটা কি দেওয়া আছে? আরএনএ কে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? আচ্ছা, হাইড্রোলাইসিস কথাটার মানে কি? আপনারা তো রসায়ন পড়ছেন না? হাইড্রোলাইসিস মানে কি ভাই? হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রো মানে পানি, লাইসিস মানে ভাঙ্গন। আপনারা যদি আরএনএ কে ভাঙ্গেন, হাইড্রোলাইসিস করেন, তাহলে আপনি কি পাবেন? তাহলে আপনি ইউরাসিল পাবেন। কি পাবেন বলেন তো? ইউরাসিল পাবেন। আপনারা ডিঅক্সিরাইবোজ পাবেন না, হিস্টোন পাবেন না। হাইড্রোলাইসিস লাইসিস মানে কি? লাইসিস, বায়োলজিতে লাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙ্গন ভাই। লাইসিস মানে কি? ভাঙ্গন মানে ভেঙে যাওয়া। লাইসিস মানে কি? ভেঙে যাওয়া। তাহলে আমাদের হাইড্রোলাইসিস কি পাচ্ছি বলেন তো? ইউরাসিল পাচ্ছি। ক্লিয়ার? তো পরে আমি কিন্তু বারবার বলতেছি, আমরা ক্লাসের মধ্যে আজে বাজে কমেন্ট না করে পড়াশোনার দিকে মনোযোগ দেই, কারণ আজকে একেবারে সাজেশনমূলক ক্লাসটা না হচ্ছে। তো আপনারা যে ক্লাস করবেন সেটা একটু বেশি বেশি করে কি করবেন? ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। সবাই একটু বেশি বেশি করে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, এবং যার যার অবস্থান থেকে টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে বিভিন্ন গ্রুপে ক্লাসটা আমরা শেয়ার দিয়ে দিই। ঠিক আছে, ওকে। এরপরে আমি এখান থেকে একটা সিকিউ টাইপ নিয়ে আলোচনা করব। সবাই একটু আমার সাথে কমেন্ট করে। সিকিউ, এই টাইপের সিকিউ কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু যদি কথা বলি, আমার সাথে একটু কথা বলবেন আপনারা। আমি এতক্ষণ আমি যে কোষ এবং এর গঠনের যে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করলাম, এই টাইপের এমসিকিউ গুলো যে কোনো বোর্ডের আসার জন্য এনাফ, মানে এনাফ। এর বাইরে ভাই এই টাইপের কোশ্চেনের বাইরে আসবে না। বাট আপনাদের দায়িত্ব কি হবে? যে কোশ্চেনগুলো পড়ালাম, এই কোশ্চেনগুলাই বারবার কি করতে হবে? টাইপের কোশ্চেন রিভিশন দিতে হবে। এমসিকিউ ঝামেলা শেষ। আমি জাস্ট একটা টাইপের সিকিউ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই টাইপের সিকিউ থেকে যে কোনো বোর্ডে আপনাদের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো সবাই একটু আমরা ক্লাসে মনোযোগ করে বোঝার চেষ্টা করি। দেখেন, উদ্ভিদের একটি কোষীয় অঙ্গাণু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এমন একটা অঙ্গাণু আছে যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমি বুঝতে পারতেছি প্লাস্টিডের কথা বলা হয়েছে। সেই খাদ্য একটি জৈবনিক প্রক্রিয়া ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। ক নম্বর কোশ্চেন দেওয়া আছে নিউক্লিক অ্যাসিড কি। খ নম্বর কোশ্চেন দেওয়া আছে জেনেটিক কোড বলতে কি বুঝো। উদ্দীপকে অঙ্গাণুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো। তার মানে কি? আমাদের এখানে প্লাস্টিডের সাথে মাইটোকন্ড্রিয়ার তুলনা করতে হবে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই দুটো অঙ্গাণুর কথা বারবার বলছি, দুটো অঙ্গাণু খুব ভালো করে পড়তে হবে। প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়াটা ভালো করে পড়তে হবে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, আর প্লাস্টিডকে আমরা কি বলবো? কোষের রান্নাঘর বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমি কোষ বিভাজন চ্যাপ্টারে চলে আসবো। তো একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন যে যা এতক্ষণ পড়ালাম চ্যাপ্টার থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। ভাই আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা মনে করবেন যে আপনারা একেবারে অফলাইনে ক্লাস করতেছেন। শেষ মুহূর্তে যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কোশ্চেন করেন। আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করেন, কোনো কোশ্চেন আছে কিনা, ভাইয়া এখান থেকে আর কিছু পড়তে হবে কিনা, ভাইয়া এখান থেকে এই জিনিসটা বুঝতেছি না, ভাই এই কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ঠিক আছে, আপনাদের জন্য আজকে আমি আসছি, আপনাদের জন্য জয়কুলি আছে। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন। আরো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলেন। আমি তাহলে পরের চ্যাপ্টারে চলে যাব। সবাই একটু কথা বলবেন। হ্যাঁ, আমি তাহলে পরের চ্যাপ্টারে চলে যাব। সবাই একটু কথা বলেন। কারোর জন্য কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলেন। আমি তাহলে পরের চ্যাপ্টারে চলে যাব। ওকে, দেখেন
পরের চ্যাপ্টারটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ভাই কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখেন আমি এই চ্যাপ্টারটা যদি শানে নজরুল আলোচনা করি, মানে কি সামারি আলোচনা করি, তো আমরা কিন্তু সবাই জানি কোষ বিভাজন থেকে যে জিনিসটা সবাই খাতা কলম নিয়ে বসেন, সবাই খাতা কলম নিয়ে বসেন। দেখেন এখান থেকে যে জিনিসগুলো খুবই না কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে, এগুলো পড়েন। তো যে কথা বলতেছিলাম, কোষ বিভাজন থেকে যে জিনিসগুলো অবশ্যই পড়তে হবে, কথাটা মন দিয়ে শুনেন। একটু সবাই বলেন তো, আচ্ছা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। দেখেন সবাই খাতা কলম নিয়ে লেখেন, দেখেন সবাই খাতা কলম বের করেন, সবাই খাতা কলম বের করেন। দেখেন সেটা অবশ্যই পড়বেন আপনারা, কোষ বিভাজনের প্রকারভেদ, এই টপিকটা খুবই ভালো করে দেখবেন। কি পড়াইছি? কোষ বিভাজনের প্রকার। আচ্ছা বলেন তো আপনারা কোষ বিভাজন কয় প্রকার? সবাই কথা বলবেন, কোষ বিভাজন কয় প্রকার? আমরা সবাই জানি কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। কি কি বলেন তো? আমি লিখে দিচ্ছি, সবাই একটু খাতা কলম না লেখেন। হ্যাঁ, মনে করেন যে অফলাইনে ক্লাস করতে অ্যামাইটোসিস, তারপর কি বলছি বলেন তো? মাইটোসিস, এবং কি বলছি বলেন তো? মিওসিস। অ্যামাইটোসিস আছে, মাইটোসিস আছে এবং মিওসিস আছে, ঠিক আছে। এই একটা টপিক আমরা আলোচনা করব, এবং এখান থেকে আমাদের আরেকটা দিলে যে না পড়লে নয়, মাইটোসিসের যে ধাপগুলা, ধাপসমূহ, কি বলছে মাইটোসিসের ধাপগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আমি কিন্তু আমি লিখে পড়াচ্ছি কেন যে বলেন তো? আপনার খাতায় লেখেন, আপনারা লিখতেছেন কিনা আমি তো জানি না, কিন্তু না লিখলে আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়াল দিবেন ভাই, ঠিক আছে। সময়ের 1 ফোর, অসময় 10 ফোর। ওকে, তো মাইটোসিসের ধাপ, মাইটোসিসের কি আছে? প্রোফেজ আছে, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রত্যেকটা ধাপে কি হয় না হয় এটা পরীক্ষার জন্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ভালো কথা, দেখেন আমি যদি আপনাদেরকে আলোচনা করি ভাই, মাইটোসিসের কিন্তু একটা ধাপ আছে, সে ধাপের নাম কি বলছি বলেন তো? মেটাফেজ। নাম কি শুনছেন? কে শুনেন না? এটা কথা বলবেন আমার সাথে, রিকল করেন। অফলাইনে থাকলে কথা বলতেন না, অফলাইনে থাকলে ভাইয়ের ক্লাসের সাথে কথা বলতেন। মেটাফেজ, আচ্ছা মেটাফেজ নাম তো শুনছেন না? প্রোফেজ, মেটাফেজে আসলে কি ঘটে? কথাটা মন দিয়ে শুনেন। মেটাফেজে যে ঘটনাটা ঘটে, মেটাকাইনেসিস ঘটে। মেটাফেজে কি ঘটতেছে? সবাই কথা বলেন, কি ঘটতেছে? মেটাকাইনেসিস ঘটতেছে, ঠিক আছে। এবং কথাটা মন দিয়ে শুনেন, এই যে মেটাফেজে ক্রোমোজোমগুলা সর্বাধিক পরিমাণে খাটো হচ্ছে এবং মোটা হচ্ছে। ক্রোমোজোমগুলা সর্বাধিক পরিমাণে খাটো এবং মোটা হওয়াকে আমরা কি বলবো? কনডেনশন বলবো, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু মাস্ট বি আমাদের পরীক্ষার মধ্যে ভালো করে জানতে হবে। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা কোষ চক্র। কি বললাম? কোষ চক্র। এটা সম্পর্কে খুবই ভালো করে আমাদের খুব ভালো করে বুঝতে হবে ভাই। কোষ চক্র টপিকটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আমি যদি কথা বলি, কোষ চক্রের মাধ্যমে একটু আপনারা কমেন্ট করেন তো, বলেন কোষ চক্রের মাধ্যমে কয়টি কাজ সম্পন্ন হয়? সবাই একটু কথা বলবেন। কোষ চক্রের মাধ্যমে 3টি কাজ সম্পন্ন হয়। সবাই কথা বলেন, কোষ চক্রের মাধ্যমে 3টি কাজ সম্পন্ন হয়। 3টি কাজ কি ভাই? সবাই খাতা কলম নিয়ে বসতে বলছিলাম আমি, বলেন। কোষ চক্রের মাধ্যমে 3টি কাজ সম্পন্ন হচ্ছে, তাই না? সে 3টি কাজ কি বলেন তো? কোষ চক্রের মাধ্যমে 3টি কাজ সম্পন্ন হচ্ছে, কি কি? একটা কোষের সৃষ্টি হয়। কোষ চক্রের মাধ্যমে 3টি কাজ সম্পন্ন, একটা কোষের সৃষ্টি হয়, একটা কোষের বৃদ্ধি হয়, একটা কোষের বিভাজন হয়। এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হবে, সেই চক্রটা আমরা কোষ চক্র বলবো। তাহলে কোষ চক্রের মধ্যে কয়টি কাজ সম্পন্ন হচ্ছে? 3টি কাজ, সৃষ্টি, বৃদ্ধি। সবাই কথা বলেন, কোষ চক্রের মধ্যে কয়টি কাজ সম্পন্ন হচ্ছে? 3টি কাজ। বলেন তো? সৃষ্টি, বৃদ্ধি ও বিভাজন। আমি কিন্তু বেসিক জিনিসগুলো বুঝাই দিচ্ছি ভাই। হ্যাঁ, আচ্ছা এই যে কোষ চক্রের কয়টি ধাপ বলেন তো? সবাই কথা বলবেন। কোষ চক্রের কয়টি ধাপ?
আমি সবার কাছ থেকে কমেন্টে আশা করি। সবাই কথা বলেন, কোষ চক্রের কয়টি ধাপ বলেন তো? 2টি ধাপ। মুখস্থ করেন, কোষ চক্রের কয়টি ধাপ? 2টি ধাপ। কি এটা? কি প্রস্তুতি পর্যায়? এটা কি পর্যায়? প্রস্তুতি পর্যায়। এটা কি পর্যায় বলেন তো ভাই? বিভাজন পর্যায়। ঠিক আছে, বলেন প্রস্তুতি পর্যায়ের জন্য আমাদের কত পার্সেন্ট সময় ব্যয় হচ্ছে? 90 থেকে 95% সময় ব্যয় হয়। আর বিভাজনের জন্য সবাই কথা বলবেন, কত পার্সেন্ট সময় ব্যয় হচ্ছে? 5 থেকে 10% সময় আমাদের ব্যয় হচ্ছে। এটা কিন্তু পরীক্ষা মধ্যে বুঝতে হবে ভাই। আপনারা এখন পড়াশোনা করতেছেন অনেক সময় নিয়ে, কিন্তু পরীক্ষা হলে কি সময় পাবেন? বেশি পাবেন না। প্রস্তুতিতে সময় নেয় বেশি, 90 থেকে 95%। বিভাজনের সময় নেয় কত? 5 থেকে 10। এগুলো আপনারা বলা উচিত। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমরা যে টপিকসগুলো পড়বো, না পড়লে নয়, সেটা হচ্ছে যে সবাই একটু খাতার মধ্যে লিখে রাখবেন। মাইটোসিস, ও মিওসিসের গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই। মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব সবাই খাতার মধ্যে লিখছেন? কথা বলেন, এর পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন মাইটোসিস আর হলো মিওসিসের গুরুত্ব। ঠিক আছে, এবং এর পার্থক্যটাও কিন্তু কি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এই কয়টা জিনিস যদি আমরা পড়তে পারি অবশ্যই ভালো করে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর আমি কোশ্চেন সলভে চলে আসবো। হ্যাঁ, এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই একটু আমার সাথে কথা বলবেন। দেখেন প্রথম কোশ্চেন, সবারই কোশ্চেনটা পারা উচিত। সবাই রিকল করেন। আমি এবার এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। যারা ক্লাসটা করবেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরাই কি দিচ্ছেন? কুড়াল দিচ্ছেন। এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, এমসিকিউ সাজেশন। সবাই একটু ক্লাসটা শেয়ার করার চেষ্টা করি। শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। সবাই ক্লাসটা শেয়ার করার চেষ্টা করি। ওকে, আরিফ ভুইয়ান বলেন। ওকে, প্রথম কোশ্চেন দেখেন, মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? বলেন, সবাই কথা বলেন। সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি। বলেন মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবারটা অদৃশ্য হচ্ছে? এটা আমি কিন্তু বারবার বলছি, মাইটোসিসের ধাপগুলা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রোমেটাফেজে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয় না, মেটাফেজে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয় না, অ্যানাফেজে হয় না। হচ্ছে কোন জায়গায় বলেন তো? টেলোফেজে হচ্ছে। স্পিন্ডল ফাইবার কোন জায়গায় হচ্ছে? স্পিন্ডল ফাইবার অদৃশ্য হচ্ছে ভাই টেলোফেজে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখেন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? বলেন মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? বলেন মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি মানে ক্রোমোজোম থেকে পানিটা সরে যাচ্ছে? সবাই কথা বলেন, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটতেছে? প্রোফেজে, মেটাফেজে, অ্যানাফেজে নাকি টেলোফেজে? বলেন কোন পর্যায়ে আমাদের ক্রোমোজোম থেকে পানি বিয়োজন ঘটতেছে যে জায়গায়, সেটা নাম হচ্ছে ভাই প্রোফেজে। কোন জায়গায় হচ্ছে বলেন সবাই? প্রোফেজে হচ্ছে। তাহলে ক্রোমোজোম হতে পানি বিয়োজন কোথায় করতেছে বলেন তো? প্রোফেজে হচ্ছে। 27 আনসার এ। মেটাফেজে কখনোই ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে না, কারণ প্রোফেজ হলো আদি পর্যায়ে। এই আদি পর্যায়ে ক্রোমোজোম থেকে আমাদের পানিটা কি হয়ে যায়? আমাদের সরে যায়। ওকে, পরের কোশ্চেন চলে যাচ্ছে, কোনটিকে গতি পর্যায়ে বলা হয়? বলেন, দেখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আসার মতো কোশ্চেন। সবাই একটু কথা বলেন, কোনটিকে গতি পর্যায়ে বলা হয়? প্রোফেজকে বলা হচ্ছে, মেটাফেজকে বলা হচ্ছে, অ্যানাফেজকে বলা হচ্ছে, নাকি টেলোফেজকে বলা হচ্ছে? গতি পর্যায়ে। আচ্ছা আমি একটু যে কথা বলি, প্রো মানে আদি পর্যায়ে, প্রোমেটা মানে প্রাক মধ্য পর্যায়ে, মেটা মানে মধ্য পর্যায়ে, অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়ে, আর টেলোফেজ মানে সমাপ্তিকরণ পর্যায়ে। ঠিক আছে, অ্যানাফেজ মানে হলো গতি পর্যায়ে। হ্যাঁ, এখন দেখেন আপনাদের ময়মনসিংহ রুটে কিন্তু অনেক আগে একটা বাস ছিল, সে বাসটার নাম হচ্ছে অ্যানা পরিবহন।
অ্যানা পরিবহন মানে কি, ওখানে পিছনে কিন্তু লেখা আছে যাত্রীপথে বিমানের সোয়া, ঠিক আছে। তাহলে এখন দেখেন কোনটিকে গতি পর্যায়ে বলা হচ্ছে, কোনটিকে অবশ্যই অ্যানাফেজকে গতি পর্যায়ে বলা হয়। অ্যানা মানে হলো ভাই গতি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আমি কিন্তু এটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করছি, সবার এটা পড়া উচিত, সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা করেন। বলেন মাইটোসিস কোষ বিভাজন কোন দশায় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে। আমি একটু যদি কথা বলি আপনাদেরকে ভাই, বিষুবীয় অঞ্চলে অবস্থান যে করা, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে আমি কি বলবো, মেটাকাইনেসিস বলবো। সবাই একটা কথা বলেন, বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে আমি কি বলবো বলেন তো, মেটাকাইনেসিস বলতেছি। মেটাকাইনেসিস মানে কি, মেটাকাইনেসিস মানে হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে আমরা কি বলবো, মেটাকাইনেসিস বলবো। তার মানে কিন্তু মেটাকাইনেসিস বিষুবীয় মেটা মেটা অবশ্যই आंसर কি হবে, মেটাফেজ হবে। ক্লিয়ার কিনা কথা বলেন। পরের কোশ্চেন দেখেন, হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে কি বলে। সবাই একটু কোশ্চেনের অ্যান্সারটা করেন। বলেন তো হোমোলোগাস মানে কি, একই যদি ক্রোমোজোম হয় সেই একই ক্রোমোজোমের জোর বাঁধার, তারা যে জোর বাঁধতেছে সেই জোর বাঁধার প্রক্রিয়াকে আমরা কি বলবো, অবশ্যই মাথা রাখবেন। জোর বাঁধার যে প্রক্রিয়া, জোর বাঁধার যে প্রক্রিয়া, সে জোর বাঁধার প্রক্রিয়াকে আমরা কি বলবো, সিন্যাপসিস বলবো। জোর বাঁধার যে প্রক্রিয়া, সে জোর বাঁধার প্রক্রিয়াকে আমরা সিন্যাপসিস বলবো, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, নিচের কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে। আমি কিন্তু বারবার বলছিলাম মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব পরীক্ষার জন্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনটিতে মায়োসিস হলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বলেন সবাই কোনটিতে মায়োসিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেহ গঠনে এটা হলো মাইটোসিসের ভূমিকা আছে, ক্ষয়পূরণে মাইটোসিসের ভূমিকা আছে, অঙ্গজ জননে মাইটোসিসের ভূমিকা আছে। কিন্তু মায়োসিসের ভূমিকা কোথায় আছে ভাই, মায়োসিসের ভূমিকা ভাই যৌনক্রমে আছে। ধন্যবাদ তাসনিয়া তাসনিমকে, খুব সুন্দর রেসপন্স ভাই তোমার। ওকে, তাহলে আমি আবার বলতেছি, তাহলে নিচে কোনটিতে মায়োসিসের ভূমিকা আছে, যৌনক্রমে। কারণ কি মাইটোসিস আর মায়োসিসের গুরুত্ব পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেনে চলে আসতেছি। স্পোরোফাইটিক উদ্ভিদে স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় আমাদের মায়োসিস ঘটতেছে, বলেন তো সবাই কথা বলে। বলেন তো স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় আমাদের মায়োসিস ঘটে, বলেন কোথায় মায়োসিস ঘটতেছে। দেহকোষে, দেহকোষে আমাদের মায়োসিস ঘটবে না ভাই। জনন মাতৃকোষেও মায়োসিস ঘটতেছে না, জাইগোটও হচ্ছে মায়োসিস ঘটতেছে না। তাহলে স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় হচ্ছে আমাদের মায়োসিস ঘটতেছে, অবশ্যই মাথা রাখবেন জনন কোষে আমাদের কি করতেছে বলেন তো, মায়োসিস ঘটতেছে, ঠিক আছে। সবাই একটু কথা বলবেন। ওকে, সবাই একটু কথা বলবেন। ফারিস্তা জান ধন্যবাদ। সবাই একটু কথা, মায়োসিস কোথায় করতেছে বলেন তো, জনন মাতৃকোষে। সবাই একটু অ্যান্সার করা উচিত, সবাই এটা অ্যান্সার করা উচিত। বলেন পরের কোশ্চেন দেখেন, কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা হয়, মানে কোন ধাপে, মানে এখানে ল্যাপটোটিন জাইগোটিন এটা আসলে মিওসিসের ধাপগুলা, ইন জায়গায় কোন জায়গায় আসলে আমাদের জীবের বৈচিত্র্য, এটা 33 অ্যান্সারটা কি হবে, সবাই একটু কথা বলেন। বলেন তো কোন জায়গায় আমাদের জীবের বৈচিত্র্য সৃষ্টির ইয়া হচ্ছে। 33 অ্যান্সারটা আমি দিব না, আপনারা অ্যান্সার করেন। ধন্যবাদ সুমাইয়া ইসলাম, রিমিকে ধন্যবাদ, তাসনিয়া তাসনিমকে ধন্যবাদ, আজমলকে ধন্যবাদ। সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই একটু আমরা কমেন্ট করি। বলেন কোন ধাপে জীবের বৈশিষ্ট্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়, বলেন। আমি কোশ্চেন অ্যান্সার দেব, আপনারা বলেন। বলেন কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়াটা সূচনা হচ্ছে, ল্যাপটোটিনে, জাইগোটিনে, প্যাকেটিনে, ডিপ্লোনে। বলেন 33 অ্যান্সার কি হবে বলেন, সবাই কথা বলেন একটু। জীবের বৈচিত্র্য সৃষ্টি প্রক্রিয়ার সূচনা কোথায়, ল্যাপটোটিনে জীবের বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে প্রথম ধাপেটা, তারপর জাইগোটিনে হচ্ছে না, আমাদের অবশ্যই কোন জায়গায় হবে বলেন তো, প্যাকেটিংয়ে হচ্ছে। কোন জায়গায় হবে, প্যাকেটিংয়ে হবে। এই কোশ্চেন আনসার সবাই পাওয়া উচিত ছিল। ওকে, পরের কোশ্চেন দেখেন, মায়োসিস বিভাজনের কোন দশায়, মায়োসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হচ্ছে। সবাই একটু কথা বলবেন, কোন জায়গায় আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়। মায়োসিসের অনেকগুলো ধাপ আছে, মায়োসিস 1, মায়োসিস 2, কোন দশায় আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হচ্ছে, বলেন কোন দশায় আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হচ্ছে। অবশ্যই মাথা রাখবেন মেটাফেজ 2 এ কোন দশায়, বলেন তো কোন দশায় আমাদের
সেন্টিমিটার বিভক্ত হচ্ছে অবশ্যই মেটাফেজ 2 এ। ক্লিয়ার? মাই ওয়াইফাই বাই বাই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার কিনা কথা বলবেন, ঠিক আছে? এতটুকু মধ্যে ক্লিয়ার কিনা কথা বলবেন। আচ্ছা আচ্ছা, তো এই যে কয়টা কোশ্চেন পড়ালাম, কোশ্চেন ক্লিয়ার কিনা কথা বলবেন। একটু কথা বলেন, আপনারা যে আমার ক্লাসটা করতেছেন আমার নাম কে কে জানেন? একটু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন। আমি কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসতেছি আবার। সবাই একটু কথা বলবেন, আমার নাম কে কে জানেন? আপনারা যে আমার ক্লাসটা করতেছেন আমার নামটা কে কে জানেন? একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন, বলেন সবাই একটু। যারা এখন পর্যন্ত টাইমলাইনের ক্লাসটা আপনারা শেয়ার করেন না, আমরা অতি দ্রুত টাইমলাইনের ক্লাসটা একটু শেয়ার দিব। হ্যাঁ, আমাদের আরেকটা চ্যাপ্টার আছে অনুজীব। তো যারা আমার ক্লাসটা করতেছেন আমাকে চিনেন কে কে, একটু সবাই কমেন্ট করে জানাই দেন। আমার নামটা কি আপনারা একটু কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাই দেন। সবাই একটু কমেন্ট করবেন, দ্রুত দ্রুত। আমাদের সাথে অলরেডি জিলানি হাসান জয় স্যার জয়েন করেছে, বাংলা জনপ্রিয় টিচার। বাংলা না আব্বি, জয় স্যার বাংলা না? ওকে, ঠিক আছে। এরপর দেখেন আমি সৃজনশীল কোশ্চেনে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা দেখেন, সবাই একটু কথা বলেন, দেখেন সবাই একটু কথা যদি বলেন। তো শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজ মূলের কোষ বিভাজনের একটি ধাপ পর্যবেক্ষণ করে দেখতে পেল অপত্য ক্রোমোজোমগুলো VLJI এর মতো। হ্যাঁ, আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ভি এর মতো হতে পারে, এল এর মতো হতে পারে, জে এর মতো হতে পারে, আই এর মতো হতে পারে। এবং এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলো যে হচ্ছে, সে বেসিক্যালি আমাদের কোন ধাপে হচ্ছে? প্রোফেজে হয় না, প্রোমেটাফেজে হয় না, মেটাফেজে হয় না, অ্যানাফেজে হয়। বেসিক্যালি অ্যানাফেজে আমাদের কি হচ্ছে? ক্রোমোজোমগুলো VLJI এর মতো আকার ধারণ করে। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? স্যাটেলাইট কি? আচ্ছা, মেটাকাইনেসিস বলতে কি বুঝো? ঠিক আছে, পরে কোশ্চেন, শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্রে কোষ বিভাজনে যে ধাপটি দেখেছিল, কোন ধাপটি দেখেছিল? অবশ্যই মাথায় রাখবেন, আমাদের এই জায়গায় প্রোফেজ হয় না, মেটাফেজ, অ্যানাফেজ হয়। এই জায়গায় যে ধাপটা দেখা গেছে অ্যানাফেজ ধাপটা দেখা গেছে, কারণ অ্যানাফেজে ক্রোমোজোমগুলো ভি এর মতো আকার ধারণ করে, এল এর মতো আকার ধারণ করে, জে এর মতো আকার ধারণ করে, আই এর মতো আকার কি করে ধারণ করে। ঠিক আছে, যে তার সচিত্র বর্ণনা করতে বলছে। পরে হচ্ছে অভিব্যক্তি ও বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজন তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে কি বলা আছে? শিক্ষক বলেন যে অন্য একটি কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে। আমরা জানি কি জনন মাতৃকোষে কি ঘটে? সবাই তো কমেন্ট করেন তো। জনন মাতৃকোষ হলো মিওসিস ঘটে, তাই না? তার মানে মিওসিসের গুরুত্বটা আমাদের এখানে আলোচনা করতে বলছে। ঠিক আছে, আমি কিন্তু এক কোশ্চেন দিয়ে যে কোনো বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু বারবার বলবো এই টাইপের সিকিউ কিন্তু আপনাদের বোর্ডের জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ঠিক আছে, ওকে। এরপর আমি আপনাদের সামনে অনুজীব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনুজীব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনুজীব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, অনুজীব যাকে আমরা কি বলি বলেন তো ভাই? মাইক্রো অর্গানিজম বলি। ঠিক আছে, আচ্ছা দেখেন অনুজীব নিয়ে আমাদের সামনে যে টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে হবে, যে টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে কথা, যে টপিকসগুলো না পড়লেই নয়। আমরা সবাই জানি এখানে তিনটা টপিকস আছে ভাই। কি আছে? ভাইরাস আছে, তারপর আমাদের এখানে কি আছে বলতো? ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এবং কি আছে বলতো? এই জায়গায় ম্যালেরিয়া আছে। হ্যাঁ, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এবং কি আছে? ম্যালেরিয়া আছে। ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এবং ম্যালেরিয়া আছে। ওকে, আচ্ছা এখন দেখেন যে কথাটা বুঝুন আপনারা, একটু সবাই কথা বলবেন। ঠিক আছে, দেখেন এখন দেখেন এই যে ভাইরাস থেকে অবশ্যই যে টপিকসগুলো না পড়লে নয়, আসলে আমাদের সিকিউর জন্য ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে মাস্ট বি পড়তে হবে। হ্যাঁ, ভাইরাস ঘটিত রোগগুলো পড়তে হবে, এবং অবশ্যই পড়তে হবে ভাইরাসের অর্থনৈতিক যে গুরুত্ব আছে না, সেই অর্থনৈতিক গুরুত্বটা খুবই ভালো করে আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, এবং আরেকটা যেটা জিনিস অবশ্যই পড়তে হবে, ভাইরাসের যে গঠনটা আছে সেই গঠনটাও কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর ব্যাকটেরিয়া থেকে হলো ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব, ব্যাকটেরিয়া রোগগুলো খুব ভালো করে আমাদের দেখতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমি
এখান থেকে এমসিকিউ সাজেশন নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সবাই একটু আমার সাথে কথা বলবেন, সবাই একটু আমার সাথে কথা বলবেন। আচ্ছা, প্রথমে দেখেন, প্রথম কোশ্চেনটাকে নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস বলা হয়? একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ভাইরাস মানে যে সংক্রমণ সেটা না, ভাইরাস মানে কিন্তু সংক্রমণ ক্ষমতা বিহীন হতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবেন, সংক্রমণক্ষম সে সম্পূর্ণ যে ভাইরাস, হ্যাঁ, সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে আমরা কি বলবো? ভিরি অন বলবো। আমরা অনেক সময় বলি না হি ইজ অন ফায়ার, হি ইজ অন ফায়ার, অন অন মানে কি? হি ইজ অন ফায়ার, সে আক্রমণ করে সবকিছু খেয়ে ফেলবে। তার মানে কি? কোনটিকে সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস বলা? অবশ্যই মাথায় রাখবেন, ভিরিয়নকে কি বলা হয়? সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস হতে বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, কোনটি হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনে কি দেওয়া হচ্ছে? কোনটি আরএনএ ভাইরাস? কোনটি আরএনএ ভাইরাস? ভ্যারিওলা ভ্যাকসিন, টিএমভি নাকি টি2 ফেস? আমি একটু যদি কথা বলি, দেখেন ভ্যারিওলা, হ্যাঁ ভ্যারিওলা এটা একটা কি ভাইরাস বলেন তো? ডিএনএ ভাইরাস। ঠিক আছে, ভ্যাকসিনিয়া এটা আমাদের কি ভাইরাস বলেন তো? এটাও কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস। টি2 ফাস এটা আমাদের কি ভাইরাস? এটাও কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস। কিন্তু টিএমভি মানে কি? টোবাকো মোজাইক ভাইরাস, হ্যাঁ টোবাকো মোজাইক ভাইরাস, এটা কিন্তু আমাদের আরএনএ ভাইরাস। একটা জিনিস মাথায় রাখবেন, ভাইরাসের গঠনের উপর ভিত্তি করে ভাইরাসকে কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিএনএ ভাইরাস এবং আরেকটা কি ভাইরাস বলেন তো? আরএনএ ভাইরাস। কারণ কি? ভাইরাসে কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। যদি ডিএনএ থাকে তাহলে ডিএনএ থাকে, আর যদি আরএনএ থাকে তাহলে আমাদের আরএনএ থাকবে। ক্লিয়ার? একটু কথা বলবেন সবাই, ক্লিয়ার কিনা কথা বলবেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোনটি হলো দন্দাকার ভাইরাস? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাইরাসের প্রকারভেদ পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই কথা বলেন, কোনটি হচ্ছে আমাদের দন্দাকার ভাইরাস? আচ্ছা, টি2 ভাইরাসটা দন্দাকার না, এইচআইভিটা দন্দাকার না, ভ্যাকসিনিওটা দন্দাকার না, কিন্তু টিএমভিটা কিন্তু আমাদের কি বলেন তো? টিএমভিটা কি? টিএমভিটা কিন্তু আমাদের হচ্ছে দন্দাকার হচ্ছে ভাইরাস। তাহলে দন্দাকার ভাইরাস কি? টিএমভিটা হচ্ছে আমাদের দন্দাকার ভাইরাস। ভাইরাসের প্রকারভেদ টপিকসটাও কিন্তু কি ভাই পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের কোশ্চেন, কোনটি থেকে জন্ডিস রোগের টিকা তৈরি হয়? সবাই কথা বলেন, বলেন 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 বলেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোনটি থেকে জন্ডিস রোগের টিকা তৈরি হয়? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জন্ডিস রোগের টিকা কোথা থেকে তৈরি হয়? ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে, মাইক্রোপ্লাজমা থেকে না অ্যাক্টিনোমাইস? সবগুলো কিন্তু অণুজীব ভাই। কোনটি থেকে আমরা কি করতে পারি বলেন তো? জন্ডিস রোগের টিকা তৈরি করবো? বলেন কোনটি থেকে জন্ডিস? মাথায় রাখবেন, ব্যাকটেরিয়া থেকে জন্ডিস রোগের টিকা তৈরি হয় না ভাই, মাইক্রোপ্লাজমা থেকেও জন্ডিস রোগের টিকা তৈরি হয় না, অ্যাক্টিনোমাইটোসিস থেকে জন্ডিস রোগের টিকা তৈরি হয় না। তাই জন্ডিস রোগের টিকা তৈরি হচ্ছে কোথা থেকে বলেন তো? ভাইরাস থেকে। ক্লিয়ার? সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো। পরের কোশ্চেন দেখেন, কোশ্চেনটা বুঝেন আগে, হ্যাঁ কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে বুঝেন, বুঝে অ্যান্সার করবেন। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ভালো কথা, ও আরএনএ দ্বারা গঠিত ভাইরাস কোনটি? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এবং আরএনএ দ্বারা গঠিত। আমি কিন্তু একটা কিন্তু কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে সংক্রমণ যে ক্ষমতা, সব ভাইরাস যে ভাইরাসগুলো সংক্রমণ করতে পারবে সে ভাইরাসগুলোকে আমরা কি বলবো বলেন তো? ভিরিয়ন বলবো। সে ভাইরাসগুলোকে আমরা কি বলবো? ভিরিয়ন বলবো। কিন্তু এমন কিছু কিছু ভাইরাস আছে, কথাটা বুঝেন, যে ভাইরাসগুলোকে আমরা কি বলি? সাব ভাইরাল সত্তাও বলি, সাব ভাইরাল সত্তাও বলি। হ্যাঁ, তো সাব ভাইরাল যে সত্তাটা, সে ভাইরাসগুলা দুই ধরনের আছে। প্রিয়ন আছে, হ্যাঁ প্রিয়ন মানে কি? সংক্রমণ করবে কিন্তু শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, তার মানে প্রিয়নটা আমাদের কখনোই হবে না। ঠিক আছে, ভিরিয়নটাও কখনো হবে না, স্যাটেলাইটটাও কখনো হবে না। ঠিক আছে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ দ্বারা তৈরি। তো অবশ্যই কি হচ্ছে বলেন তো? অবশ্যই আনসার হবে ভিরয়েড হবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, ধন্যবাদ সুমাইয়া ইসলাম রিমিকে ফ্রেন্ডে মেনশন করার জন্য। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমার নাম জানেন কিনা। ঠিক আছে, আমার নাম অনেকে জানেন না। আচ্ছা, ওকে, সমস্যা নেই। পরের কোশ্চেন দেখেন, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? সবাই কথা বলেন, সবাই কথা বলেন।
সবাই তো কথা বলেন, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? সবাই তো কথা বলেন, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? মানে দ্বিসূত্রক আরএনএ কোথায় থাকে বলেন তো? ডেঙ্গুতে কি দ্বিসূত্রক আরএনএ থাকে? না, ডেঙ্গুতে হচ্ছে দ্বিসূত্রক আরএনএ থাকে না। পোলিওতে দ্বিসূত্রক হচ্ছে আরএনএ থাকে না। রেবিসও আমাদের দ্বিসূত্রক আরএনএ থাকে। কোন জায়গায় থাকতে? রিওতে দ্বিসূত্রক আরএনএ থাকে। সবাই একটু কথা বলবেন। 40 অ্যান্সার হলো বি। ওকে, পরের কোশ্চেন দেখেন, ব্যাকটেরিয়ার পিলির প্রধান কাজ কি? বলেন, ব্যাকটেরিয়ার পিলির প্রধান কাজ কি? সবাই একটু কথা বলেন। মিনহাস মোল্লা। আচ্ছা, পিলি, ব্যাকটেরিয়ার কিন্তু অনেকগুলো আমাদের উপাদান আছে, বাট পিলির প্রধান কাজ কি ভাই? একটু কথা বলবেন। পিলির প্রধান কাজ কি? সবাই একটু কথা বলেন। ব্যাকটেরিয়া পিলির প্রধান কাজ কি বলেন? কোষ বিভাজনে সাহায্য করা? না। চলনে অংশগ্রহণ করা? না। প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা? না। তাহলে কি? হ্যাঁ, সবাই অ্যান্সার করেন। ব্যাকটেরিয়া পিলির প্রধান কাজ কি বলেন? ব্যাকটেরিয়া পিলির প্রধান কাজ কি? সবাই একটু কথা বলেন। ব্যাকটেরিয়া পিলির প্রধান কাজ হলো পোষকের সাথে যুক্ত হওয়া। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, নিচের কোন রোগের জীবাণু আদিকোষী? সবাই কথা বলেন, নিচের কোন রোগের জীবাণু হচ্ছে আদিকোষী? সবাই কথা বলেন, নিচের কোন রোগের জীবাণু হলো আদিকোষী বলেন? বলেন, নিচে কোন রোগের জীবাণু হলো আদিকোষী? মানে কোন রোগের জীবাণু আদি? ম্যালেরিয়া জীবাণু আদিকোষী না। তারপর ইনফ্লুয়েঞ্জার জীবাণু হচ্ছে আদিকোষী না। জলাতঙ্কের জীবাণু আদিকোষী না। অবশ্যই অ্যান্সার নিউমোনিয়ার জীবাণুটা হচ্ছে আদিকোষী। ক্লিয়ার? তো আজকে আমাদের এই পর্যন্তই। যতটুকু পড়ালাম সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু সবাই কথা বলবেন। আজকে ক্লাসে কিন্তু আমি অলরেডি 3টা চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। কি কি আলোচনা করছি বলেন তো? কোষ ও এর গঠন নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, ভালো কথা। তারপর আমি আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করছি? কোষ বিভাজন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এবং কি নিয়ে আলোচনা করছি বলেন তো? অণুজীব নিয়ে আলোচনা করছি। আচ্ছা, বাকি চ্যাপ্টারগুলোর উপরে আপনারা ক্লাস চান কি চান না একটু সবাই কমেন্ট করে জানাই দেন। একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন বাকি চ্যাপ্টারগুলোর উপর ক্লাস কি চান কি চান না। একটু শেষ মুহূর্তে আমরা বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করব। বাকি আরো যে ক্লাস চ্যাপ্টারগুলো আছে, উদ্ভিদের শারীরতত্ত্ব আছে, টিস্যু আছে, এগুলোর উপর ক্লাস চান কিনা একটু সবাই কমেন্ট করেন। তাসনিয়া, তাসনিম, সুমাইয়া ইসলাম, রিমি, একটু সবাই কমেন্ট করেন, ঠিক আছে? আচ্ছা, একটু সবাই কমেন্ট করেন। আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেব। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। আচ্ছা, অনেকে আমার নামটা জানেন না, আর নামটা আমি বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। ক্লিয়ার? আমার নামটা বলে দিই, আমার নাম হচ্ছে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। কারো কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেন করেন। এবং একটু কথা বলবো যে সবাই আপনারা জয়কুলির এই পেজটার সাথে থাকেন এবং বায়োলজি ক্লাসগুলো ইনশাল্লাহ জয়কুলিতে আমি পরিচালনা করি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। যা যা পড়ালাম কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেন করেন, আমি কিছু আমাদের ক্লাসে শেষ করে দিব। আচ্ছা, পিডিএফ গুলো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কোনো সমস্যা নেই। ওকে, তো সবাই ভালো করে পড়াশোনা করবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই শেষ মুহূর্তে বারবার রিভিশন দিতে থাকেন, অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট হবে। ওকে, তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।